ভারত স্বৈরাচারকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরাগভাজন হলে বিএনপির কিছু করার নেই। দেশের মানুষের পাশে থাকবে বিএনপি। বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসব কথা বলেন। ভারত বা অন্য দেশ বলে কোনো কথা নয়, ক্ষমতায় গেলে দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে কূটনীতি সাজাবে বিএনপি। তিনি জানান, ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণার পর থেকেই অন্তর্বর্তী সরকারের উপর থেকে মানুষের সন্দেহ অনেকটাই কমে গেছে। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বিবিসি বাংলার সাক্ষাৎকারের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত। দীর্ঘ প্রায় 2 দশক পর গণমাধ্যমের মুখোমুখি হলেন লন্ডনে বসবাসরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারের দ্বিতীয় পর্বে আসন্ন নির্বাচন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব ও কূটনৈতিক পরিকল্পনা নিয়ে কথা বলেন তিনি। বিভিন্ন বিষয় আছে, তো এখন নির্বাচনের বাইরে অন্তর্বর্তীকালীন সরকারের পারফরম্যান্স, এই কাজটির সৌন্দর্য বা কতটুকু ভালো মন্দভাবে করতে পারছেন তার উপরেই মনে হয় সম্পর্কের উষ্ণতা বা শীতলতা যেটাই বলেন সেটা নির্ভর করবে। বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে তারেক রহমান বলেন, ভারত স্বৈরাচারকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরাগভাজন হলে বিএনপির কিছু করার নেই। ক্ষমতায় গেলে দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে কূটনীতি সাজাবে বিএনপি। সবার আগে বাংলাদেশ। কূটনীতির ক্ষেত্রে বিএনপির নীতি সবার আগে বাংলাদেশ, আমার জনগণ, আমার দেশ, আমার সার্বভৌমত্ব। এটিকে অক্ষুণ্ণ রেখে, এটি স্বার্থ বিবেচনা করে, এটি স্বার্থকে অটুট রেখে বাকি সবকিছু। তারেক রহমান বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণার পর থেকেই অন্তর্বর্তী সরকারের উপর থেকে মানুষের সন্দেহ অনেকটাই কমে গেছে। এই ঘোষণা যত দৃঢ় হবে ততই মানুষের মন থেকে সন্দেহ ধীরে ধীরে কমে আসবে। যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূস, উনি মোটামুটিভাবে একটি রোডম্যাপ ঘোষণা করলেন। বেশ কয়েকবার উনি ওনার যে সিদ্ধান্ত সেটির ব্যাপারে উনি দৃঢ় অবস্থান গ্রহণ করেছেন। তারপর থেকেই খুব স্বাভাবিকভাবেই এই সন্দেহটি বহু মানুষের মন থেকে ধীরে 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 চলে যেতে ধরেছে। আমি মনে করি ওনারা যা বলেছেন, ওনারা যতক্ষণ পর্যন্ত দৃঢ় থাকবেন ওনাদের বক্তব্যে, ওনাদের কাজে, এ ব্যাপারে যত বেশি দৃঢ় থাকবেন ততই সন্দেহ চলে যাবে আস্তে আস্তে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আইন দিয়ে যেসব সংস্কার সম্ভব তা বাস্তবায়ন করা হোক, আর যেগুলো সাংবিধানিক প্রয়োজন সেগুলো নির্বাচিত সরকারের মাধ্যমে করতে হবে। মৌলিক সংস্কার সহ স্বাভাবিক সুষ্ঠু নির্বাচন করাই অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য বলেও মন্তব্য করেন তিনি। আমরা প্রথম থেকে যে কথাটি বলেছি যে আমরা চাই এই অন্তর্বর্তীকালীন সরকার সফল হোক, অর্থাৎ অনেক কিছুর মতন বিভিন্ন বিষয় আছে। যেমন আমরা যদি মূল দুটো বিষয় বলি, যে কিছু সংস্কারের বিষয় আছে, একই সাথে একটি প্রত্যাশিত সুষ্ঠু নিরপেক্ষ স্বাধীন নির্বাচনের একটি বিষয় আছে। মূলত কিছু সংস্কার সহ, যেই সংস্কারগুলো না করলেই নয়, এরকম সংস্কার সহ একটি স্বাভাবিক সুষ্ঠু স্বাধীন নির্বাচন অনুষ্ঠিত করাই হচ্ছে বর্তমান সরকারের মূল লক্ষ্য। ক্ষমতায় গেলে যেসব কালো আইন আছে তা বাতিল করার পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হবে বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সকলে মিলে বসবো, আলোচনা করব, আপনাদের মতন সাংবাদিক সহ যারা আছেন তাদের সাথে আলোচনা করব, আলোচনা করে সেগুলোকে আমরা এরকম কালো আইন যা যা আছে আমরা আস্তে আস্তে ঠিক করব। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। আপনাদেরকে অনেক ধন্যবাদ। সুষ্ঠু নির্বাচন আয়োজনকে জীবনের শেষ সুযোগ হিসাবে নিয়েছেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। রাজধানী নির্বাচন কমিশন ভবনে সাবেক নির্বাচন বিশেষজ্ঞদের সাথে বৈঠকে এ মন্তব্য করেন তিনি আরও বলেন, সুন্দর ভোট আয়োজনে রাজনৈতিক দলগুলোর সহযোগিতার বিকল্প নেই। মিফতা গালিবের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সকালে দ্বিতীয় দিনের মতো সাবেক নির্বাচন বিশেষজ্ঞদের সাথে আলোচনার টেবিলে নির্বাচন কমিশন। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনকে জীবনের শেষ সুযোগ হিসেবে নিয়েছেন। আমি এটাকে নিয়েছি একদম আমার জীবনের একটা শেষ সুযোগ দেশের জন্য কিছু একটা করতে পারা। তিনি আরো বলেন, নির্বাচন কর্মকর্তাদের রাজনৈতিক অভিলাষ থাকলেও তা প্রতিফলনের সুযোগ নেই। দলীয় আচরণ করলে কঠোর ব্যবস্থার কথা জানান CEC। আগে তো ধরেন পরিবেশটা ছিল এমন যে একটা পক্ষে কাজ করতে হবে, এখন তো সেরকম নির্দেশনা যাবে না, কোনো পক্ষে কাজ করলে অ্যাকশন হবে। এখন তো আপনার মেসেজ হলো সেটা, কেউ যদি মনের মধ্যে রাজনৈতিক অভিলাষ
বা কোনো পক্ষপাতের যদি নিয়ত থাকেও সেটা বাস্তবে এটা কাজের মধ্যে প্রতিফলন হবে না, সেইটুকুই আমরা নিশ্চিত করবো, সেই অ্যাকশনটা আমরা নেওয়ার ব্যবস্থা করবো। এই সময় মাঠ প্রশাসনের নিরপেক্ষতা, গণমাধ্যমের স্বাধীনতা, নিরাপত্তা, নির্বাচনের দিন কর্মকর্তাদের বিচারিক ক্ষমতা দেওয়ার প্রস্তাব দেন সাবেক নির্বাচন কর্মকর্তারা। মাননীয় নির্বাচন কমিশন নিজস্ব কর্মকর্তা নিয়োগ করেন, তাহলে কি হবে, সুবিধা কি? সেক্ষেত্রে নির্বাচন কমিশনের সরাসরি নিয়ন্ত্রণ থাকবে। ভোটারদেরকে গণনার আগে যদি তাদের মতামতটা অর্থাৎ পোস্টাল ব্যালটটা যদি পাওয়া যায়, তাহলে আমার মনে হয় এটা যুগান্তকারী পদক্ষেপ হবে। বিকেলে নারী নেতৃবৃন্দদের সাথে বৈঠকে আগামী নির্বাচনে দুটি ভিন্ন ব্যালটে 300 আসন থেকে আলাদা 150টি সংরক্ষিত নারী আসন বাড়িয়ে 450টি আসনে উন্নীতকরণের প্রস্তাব দেন নারী প্রতিনিধিরা। যদি প্রতিবন্ধী মানুষ অবজারভার হিসাবে দায়িত্ব পালন করেন, তাহলে আমরা ইনক্লুসিভিটির জায়গাটা দেখতে পারবো। পাশাপাশি প্রতিবন্ধী মানুষদের কোথাও যদি কোনো সমস্যার অসুবিধা হয়, আপনাদের নির্বাচন কমিশনের পরবর্তী পর্যায়ে পদক্ষেপ নিতে সুবিধা হবে। আমাদের দাবি হলো যে সাধারণ আসন 300টা থাকবে, আর নারীর জন্য সংরক্ষিত আসন হবে 150টা, মোট 450টি আসন সংসদে করা হোক। আমাদের দাবি এটা। মিফতা গালিব, মাই টিভি, ঢাকা। এই ধরনের প্রার্থী জনগণের ভোটে ক্ষমতায় অধিষ্ঠিত হলে সকল রাষ্ট্রের সক্ষমতা অনুযায়ী শিক্ষকদের দাবি পূরণে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দুর্নীতি নামক ব্যাধি দূর করতে শিক্ষক সমাজকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। উন্নত দেশ গঠনে শিক্ষাকে আধুনিকায়নের পাশাপাশি কর্মমুখী শিক্ষা চালু করা হবে বলে জানান তারেক রহমান। শিক্ষক সমাবেশে তিনি এসব কথা বলেন। ইউসুফ আলীর রিপোর্ট। শিক্ষক দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের আয়োজন করে শিক্ষক কর্মচারী ঐক্যজোট। আগামীতে 6 লক্ষ শিক্ষকের সমাবেশ ঘটাবো এই সোহরাওয়ার্দীতে। সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশবাসীকে সুষ্ঠু নির্বাচন উপহার দিতে শিক্ষকদের ভূমিকা রাখতে হবে। গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে যে সেই নির্বাচনকে ভিন্ন খাতে পরিচালিত করবার, কেউ যেন সেটাকে ভিন্ন খাতে পরিচালিত করতে না পারে, তার দিকে আপনারা সজাগ সতর্ক দৃষ্টি রাখবেন। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, শিক্ষকদের দাবি পূরণে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে বিএনপি। দেশের একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে নীতিগতভাবে অবশ্যই একমত। জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে অবশ্যই রাষ্ট্রের সামর্থ্য অনুযায়ী শিক্ষকদের আর্থিক নিরাপত্তা বেষ্টনী বাড়ানো কিংবা চাকরি স্থায়ীকরণ কিংবা জাতীয়করণের বিষয়টি ইনশাআল্লাহ ইতিবাচক বিবেচনার জন্য উচ্চ পর্যায়ের কমিশন আমরা গঠন করব। তিনি বলেন, দেশ থেকে অপরাধ দূর করতে শিক্ষিত মানুষকে এগিয়ে আসতে হবে। মেধাবী মানুষটি যাতে কর্মজীবনে প্রথম অগ্রাধিকার হিসাবে শিক্ষকতা পেশাকে বেছে নিতে পারেন বা নিতে আগ্রহী হয়ে ওঠেন। বিএনপির শিক্ষক নিয়োগ এবং শিক্ষা ব্যবস্থাকে সেভাবেই ঢেলে সাজানোর পরিকল্পনা আমরা করছি। সমাজকে দুর্নীতিমুক্ত করতে হলে স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষকগণ দুর্নীতির বিরুদ্ধে সামাজিক বিপ্লব গড়ে তোলার ক্ষেত্রে যোগ্য ভূমিকা পালন করতে পারেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। দেশ গঠনে বিএনপির হাতকে শক্তিশালী করতে শিক্ষকদের সহযোগিতা কামনা করেন তারেক রহমান। দেশের সবচেয়ে সচেতন অংশ শিক্ষকদের সমর্থন। একটি জ্ঞান এবং মেধা ভিত্তিক রাষ্ট্র এবং সরকার গঠনে আসন্ন নির্বাচনে বিএনপি আপনাদের সমর্থন এবং সহযোগিতা চায়। বিএনপি সম্মানিত শিক্ষক। তরুণ প্রজন্মকে শিক্ষিত করে গড়ে তোলার পাশাপাশি তাদেরকে দেশ গঠনে কাজে লাগাতে শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, শিক্ষিত ছেলে মেয়েদেরকে রাজনীতিতে আনতে পারলে দেশ দ্রুত উন্নতির দিকে অগ্রসর হবে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। আগামী নির্বাচনে এনসিপি শাপলা প্রতীক নিয়েই অংশগ্রহণ করবে উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক
সার্জিস আলম বলেছেন, শাপলা প্রতীকে আইনগত কোনো বাধা নেই, তারপরও নির্বাচন কমিশন স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান অভ্যুত্থান পরবর্তী স্বেচ্ছাচারিতামূলক আচরণ করছে, যা কখনো মেনে নেওয়া হবে না। দুপুরে নওগাঁয় এনসিপির জেলা শাখার সমন্বয় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। তারা শাপলা এনসিপিকে দিতে পারবে না, কিন্তু কারণ তারা বলবে না। খুবই প্যাথেটিক। একটা স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এভাবে স্বেচ্ছাচারিতামূলক হয় আচরণ করছে, না হয় এটা তারা কারো চাপে পড়ে আমাদের সাথে এই বৈষম্য করছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কারো বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হলে তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হবার যোগ্য হবে না, একই সঙ্গে সংসদ সদস্য হিসেবে থাকার যোগ্য হবেন না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে অধ্যাদেশ জারি করা হয়েছে। সংশোধনী অধ্যাদেশ অনুযায়ী ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল হলে স্থানীয় সরকার সংস্থার সদস্য, কমিশনার, চেয়ারম্যান, মেয়র বা প্রশাসক নির্বাচিত বা নিযুক্ত হওয়া বা থাকার যোগ্য হবে না। এছাড়া সরকারি কোনো চাকরিতে নিয়োগ পাবে না অভিযুক্ত ব্যক্তি। এদিকে দল হিসাবে আওয়ামী লীগের বিচারের আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এর মধ্যে তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। যে দল হিসাবে, সংগঠন হিসাবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্তের প্রক্রিয়া চলমান ছিল, তা আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। তদন্ত কর্মকর্তা নিয়োগ হয়েছে এবং তারা তদন্ত কাজ খুব দ্রুতই সম্পন্ন করবেন, তারা সর্বাত্মক চেষ্টা করবেন এবং তদন্ত রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে দল হিসাবে বিচারের জন্য আওয়ামী লীগের ব্যাপারেও যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ডের 6 বছর আজ। বুয়েটের শেরেবাংলা হলে তাকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করে নিষিদ্ধ ছাত্রলীগের একদল নেতাকর্মী। এ হত্যাকাণ্ডের মামলায় মৃত্যুদণ্ড, যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা আপিল বিভাগের শুনানির অপেক্ষায় রয়েছেন। আবরারের পরিবারের আশা করছে হাইকোর্টের দেয়া রায় আপিল বিভাগে বহাল থাকবে। প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাচ্চুর তথ্য ভিডিওচিত্র নিয়ে রাকিব হাসানের রিপোর্ট। শুকেছে সাজানো মোবাইল, ল্যাপটপ সহ ব্যবহারের জিনিসপত্র। আগের মতোই ঘরে রয়েছে বিছানা ও পড়ার টেবিল, শুধু নেই আবরার ফাহাদ। এর মধ্যে কেটে গেছে 6টি বছর। ছেলের ব্যবহৃত জিনিসপত্র আর হাজারো স্মৃতি আঁকড়ে ধরে কোনো রকম বেঁচে আছেন মা রোকেয়া খাতুন ও বাবা বরকতুল্লাহ। সন্তানের নির্মম হত্যাকাণ্ডের কথা মনে হলে শিউরে ওঠেন প্রতি মুহূর্তে। আজকে তো সেই রবিবার, মানে সে যখন যায় সেই দিনও ছিল রবিবার। ওর মা আজকে দিনে 10টার সময় তারকে এসবি গাড়িতে, মজমপুর এসবি গাড়িতে উঠা দিয়ে আসে। আবরার ফাহাদ যে জন্য জীবনটা দেশে, মানে এই দেশে হচ্ছে বৈষম্য মুক্ত একটা দেশ গড়ার জন্য। আমরা চাইলে একটা হলে বৈষম্যহীন একটা দেশ বিরাজ করবে, যেখানে সবাই মানে ন্যায় বিচার পাবে, সবাই যাতে সঠিকভাবে চলাফেরা করতে পারে। 2019 সালের 6 অক্টোবর নিজ হাতে খাইয়ে কুষ্টিয়া থেকে বাসে তুলে দিয়েছিল বুয়েটের উদ্দেশ্যে। ওই দিনটাই ছিল আবরারের সাথে মায়ের শেষ দেখা। সেই বিদায় যে সন্তানের শেষ বিদায় হবে তা তখনও অজানা ছিল মা রোকেয়া খাতুনের। সেই দিন রাতেই ছাত্রলীগের নেতাকর্মীরা ক্যাম্পাসের শেরেবাংলা হলে অমানবিক নির্যাতন করে হত্যা করে আবরার ফাহাদকে। মৃত্যুর 6 বছর পেরিয়ে গেলেও ছেলে হত্যার বিচারের রায় কার্যকর না হওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন স্বজন ও এলাকাবাসী। শহীদ আবরার ফাহাদের যে শাহাদত দিবস, এই দিবসে আমার একটাই চাওয়া, যারা এই ঘৃণিত অপরাধের সাথে জড়িত তাদের যেন সম্মুখ বিচারের আওতায় আনা হয়। আমরা আশা করব দ্রুত এই রায় কার্যকর হবে, আর আবরার ফাহাদ যেভাবে দেশ চাইছিল সেইভাবে দেশটা যেন সুন্দর হয়। কিছু আসামি এখনো পলাতক আছে। আমরা এই অন্তর্বর্তী সরকারকে আবেদন করছি যাতে তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে তাদের রায় যাতে কার্যকর হয়। এইবার যদি শহীদ আবরার ফাহাদের হত্যাকারীকে যদি আপনারা বিচারের মুখোমুখি না করতে পারেন, তাহলে কিন্তু এটা হয়তো বা আধুরাই থেকে যাবে এদেশে। যে বৈষম্যহীন রাষ্ট্র গঠনের জন্য আবরার ফাহাদ শহীদ হয়েছেন, তার সেই স্বপ্নের বৈষম্যহীন রাষ্ট্র গঠন সহ দ্রুত রায় কার্যকরের দাবি সচেতন মহলের। রাকিব হাসান, মাই টিভি। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, আবরার ফাহাদের মৃত্যু বৃথা যায়নি। তার মৃত্যুর মধ্য দিয়ে গণঅভ্যুত্থান ত্বরান্বিত হয়েছে।
আর সাংস্কৃতিক উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকী বলেন, অন্য দেশের সমালোচনা করার কারণে সরকারের পেটুয়া বাহিনী আবরার ফাহাদকে পিটিয়ে মেরে ফেলেছে। আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জুলাই অভ্যুত্থানের উপর নির্মিত চলচ্চিত্র, তথ্যচিত্র ও প্রমাণচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। ইলিয়াস মাদবরের প্রতিবেদন। বাঙালি জাতীয়তাবাদ। আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় জাদুঘর মিলনায়তনে জুলাই অভ্যুত্থানের উপর নির্মিত চলচ্চিত্র, তথ্যচিত্র ও প্রমাণচিত্র প্রদর্শনী অনুষ্ঠান। সেখানে তুলে ধরা হয় আবরারকে হত্যার সেই বিভৎস চিত্র। অনুষ্ঠানে সাংস্কৃতিক উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকী বলেন, কালচারাল ফ্যাসাদ 16 বছর জাতিকে বিপদে ফেলেছিল। ধর্ম এবং রাজনৈতিক ভিত্তিতে কাউকে আলাদা করা যাবে না। আবরার ফাহাদকে খুন করার মধ্য দিয়ে আবরার ফাহাদকে আমাদের কালের সবচেয়ে বড় নায়কে পরিণত করা হয়েছে। টক্সিক জাতীয়তাবাদ অথবা যে কোনো ধর্মভিত্তিক টক্সিক মতবাদ, এগুলোর বাইরে গিয়ে আসলে আমাদেরকে ওই বাংলাদেশটা গড়ে তুলতে হবে যে বাংলাদেশটা আমরা আমাদের ইতিহাসের সব অধ্যায়কে গ্রহণ করব, সব অধ্যায় সৎভাবে বলবো। পরে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেন, আবরার ফাহাদের মতো কয়েক হাজার শিক্ষার্থীদেরকে নির্যাতন করা হয়েছে। আবরার ফাহাদের মৃত্যু বৃথা যায়নি, তার মৃত্যুর মধ্য দিয়ে গণঅভ্যুত্থান ত্বরান্বিত হয়েছে। আমরা জানতাম যে আবরার ফাহাদের মতো এরকম অন্তত কয়েক হাজার, শহ না বরং কয়েক হাজার ছেলেকে নিপীড়ন করা হয়েছে ক্যাম্পাসগুলোতে। আবরার ফাহাদ দুর্ভাগ্যবশত মারা গেছে। আবরার ফাহাদের শাহাদাতের কারণেই আমি মনে করি যে জুলাই অভ্যুত্থান কিছুটা হইলেও স্ট্র্যাটেজিক্যালি অবশ্যই তার অবদান আছে। আত্মত্যাগের প্রেরণার জায়গা থেকে অনেক বড় অবদান। ইলিয়াস মাদবর, মাই টিভি, ঢাকা। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে শহীদ আবরার ফাহাদ ছিলেন মূর্ত প্রতীক। শহীদ আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক সেমিনারে এসব কথা জানান বক্তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার অডিটোরিয়ামে এ সেমিনার আয়োজন করে ডাকসু। এদিকে ঢাবির পায়রা চত্বরে ভারতীয় আগ্রাসন আধিপত্যবাদ বিরোধী প্রতীক শহীদ আবরার ফাহাদের শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে ছাত্র অধিকার পরিষদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানান, আবরার ফাহাদের দেখানো পথেই হবে আগামীর রাজনীতি। এই দিনটিকে রাষ্ট্রীয় দিন হিসেবে কিভাবে স্মরণ করা যায়, আপনারা সেদিকে মনোযোগ দেন। এই দাবি জানাচ্ছি, আবরার ফাহাদ শুধুমাত্র একজন শিক্ষার্থী না, এদেশে আবরার ফাহাদ স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক, ভারতীয় আগ্রাসন বিরোধী আন্দোলনের প্রতীক। সুতরাং তাকে আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। দেশের অর্থনীতি স্বস্তিতে আছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে এই মন্তব্য করেন তিনি। মূল্যস্ফীতি আগের চেয়ে নিয়ন্ত্রণে এসেছে জানিয়ে উপদেষ্টা বলেন, ওয়াশিংটন সফরে আইএমএফ ও বিশ্ব ব্যাংকের সাথে বেশ কিছু বিষয় আলোচনা করা হবে। আরও জানাচ্ছেন রাকিব হাসান। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত হয় সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, দেশের অর্থনীতি নিয়ে স্বস্তিতে রয়েছে সরকার। অর্থনীতিতে স্বস্তিতে আছে, সেই জন্য তো আমরা মোটামুটি একটু কনফিডেন্ট। দেশের মূল্যস্ফীতি ও দারিদ্র্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নেরও জবাব দেন তিনি। জানান, আসন্ন ওয়াশিংটন সফরে আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংকের সাথে আলোচনার এজেন্ডা কি। মেইনলি এজেন্ডা তো হলো আমাদের আইএমএফ এর পাইপলাইনে আরও টাকা আছে কিছু, আর বাকি এডিবি, তারপর এআইডিবি, ওয়ার্ল্ড ব্যাংক এগুলো আছে। আর মোটামুটি অনগোয়িং যেগুলোতে কমিটমেন্ট আছে, 2টা এগ্রিমেন্ট সই হবে ওয়ার্ল্ড ব্যাংকের সাথে। আর বাকিগুলো আমরা এইবার একটু অ্যাজ ইউজুয়াল আমাদের ফলো আপ, এবার ওই নেগোসিয়েশনের ব্যাপার না। তবে চীন থেকে 20টি ফাইটার জাহাজ ক্রয় এবং নতুন পে স্কেল নিয়ে কিছু বলতে রাজি হয়নি অর্থ উপদেষ্টা। আমাদের কেন আসলে ফাইটার জাহাজ না, ওটা ওদের ব্যাপার, ওরা অ্যাসেস করে কি করছে সেটা আমরা ইস্যু করি না ওই ব্যাপারে। বৈঠকে আমেরিকা থেকে গম এবং ভারত থেকে চাল আমদানির অনুমোদনের কথাও জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। গমটা আসবে ইউএসএ থেকে, আর চালটা আসবে আপনার ভারত থেকে, নন বাসমতি। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা।
বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি টিকিয়ে রাখতে সময়োপযোগী সংস্কার দরকার। চলতি অর্থবছর জিডিপি কিছুটা বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থার এই পূর্বাভাস অনুসারে 2025-26 অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি 4.8% হতে পারে। গত অর্থবছরের জন্য জিডিপি প্রবৃদ্ধি প্রাক্কলন হল 4%। এছাড়া 2026-27 অর্থবছর প্রবৃদ্ধি বেড়ে 6.3% হবে। সকালে সংস্থাটির ঢাকা অফিসে বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেটে এ তথ্য প্রকাশ করা হয়। বিশ্বব্যাংক জানায়, বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি টিকিয়ে রাখতে সময়োপযোগী সংস্কার দরকার। রপ্তানি বৃদ্ধি, রেমিটেন্স প্রবাহ এবং বিদেশি মুদ্রার রিজার্ভ বাড়ায় অর্থনীতিতে ইতিবাচক গতি এসেছে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। সারা দেশে 24 ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে 2 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 217 জনে। পাশাপাশি 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 715 জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ এমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বরিশাল বিভাগে 131 জন, চট্টগ্রাম বিভাগে 70 জন, ঢাকা বিভাগে 142 জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন 141 জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন 114 জন, খুলনা বিভাগে 41 জন, ময়মনসিংহ বিভাগে 34 জন, রাজশাহী বিভাগে 32 জন, রংপুর বিভাগে 10 জন হাসপাতালে ভর্তি।